আজকে আপনাদের এমন একটা মুভির গল্প শোনাবো যে ভিডিওটা শেষ করার আগেই আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাহলে চলুন আর স্কিপ না করে এই টানটান উত্তেজনায় ভরপুর দুর্দান্ত মুভির গল্পটা রিক্যাপ করা যাক। গল্পটা শুরু হয় খুব সুন্দর একটা স্বপ্ন দিয়ে, যেটা ছিল মানবজাতির জন্য একটা অভিশাপ। অদূর ভবিষ্যতের বিজ্ঞানীরা ভাবছিলেন তারা বুঝি বাজিটা জিতে গেছেন। হাম বা মিসেলস ভাইরাসকে তারা এমনভাবে রিপ্রোগ্রাম বা মডিফাই করেছিলেন যেটা দিয়ে ক্যান্সারের মতো মারণ রোগ সারিয়ে তোলা সম্ভব হচ্ছিল। ভাবুন একবার, ক্যান্সারের নিরাময়। সবাই ভাবছিল পৃথিবী থেকে বুঝি সব দুঃখ শেষ হলো, কিন্তু হলো উল্টো। বিজ্ঞানীরা এই ভাইরাসের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যেই ভাইরাসের মানুষ বাঁচানোর কথা ছিল সেটাই হয়ে দাঁড়ালো সাক্ষাৎ যমদূত। মাত্র কয়েক বছরের মধ্যে এই মারণ ভাইরাস ছড়িয়ে পড়ল গোটা বিশ্বে। পৃথিবীর বেশিরভাগ মানুষ এতে আক্রান্ত হয়ে মারা গেল, কিন্তু যারা মরেও বেঁচে রইল তাদের পরিণতি হলো আরও ভয়ানক। তারা আর মানুষ রইল না, পাল্টে গেল হিংস্র মাংসাশী মিউটেন্টে, যাদের নাম দেওয়া হলো ডার্ক সিকার্স। এই জীবগুলো অনেকটা ভ্যাম্পায়ার বা জম্বিদের মতো। এদের গায়ে সূর্যের আলো লাগলেই শরীর পুড়ে যায়, তাই এরা দিনের বেলায় অন্ধকার গুহা বা বড় বড় বিল্ডিংয়ের ছায়ায় লুকিয়ে থাকে, আর রাত নামলেই শুরু হয় এদের রাজত্ব। তাজা রক্তের গন্ধে এরা পাগল হয়ে শিকার খুঁজে বেড়ায়। ভাইরাস ছড়িয়ে পড়ার ৩ বছর পরের কথা। এক সময়ের জমজমাট নিউ ইয়র্ক শহর এখন একটা ভুতুড়ে ধ্বংসাস্তূপ। যেখানে এক সময় গাড়ির হর্ন আর মানুষের কোলাহল থামত না, সেখানে এখন নিঝুম নিস্তব্ধতা। রাস্তাঘাট সব ভেঙে চুরে গেছে। বড় বড় বিল্ডিংগুলোর গায়ে আগাছা জন্মে জঙ্গল হয়ে গেছে, আর সেই জনমানবহীন রাস্তায় রাজত্ব করছে চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা বন্য প্রাণীরা। হরিণের পাল বা সিংহরা এখন নিউ ইয়র্কের রাস্তায় শিকার করে বেড়ায়। এই পুরো শহরে এখন বেঁচে আছে মাত্র একজন মানুষ, রবার্ট নেভিল। রবার্ট আগে সেনাবাহিনীর একজন ভাইরোলজিস্ট বা ভাইরাসের বিশেষজ্ঞ ছিলেন। এখন তার একমাত্র সঙ্গী তার পোষা কুকুর স্যাম। এই স্যাম রবার্টের সুখ দুঃখের সাথী, তার পরিবারের শেষ স্মৃতি। রবার্টের দিন কাটে এক অদ্ভুত রুটিনে। সকাল হলেই সে তার লাল রঙের স্পোর্টস কারটা নিয়ে বেরিয়ে পড়ে। স্যামকে নিয়ে সে নিউ ইয়র্কের রাস্তায় বন্য হরিণ শিকার করার চেষ্টা করে। স্যাম খুব বুদ্ধিমান কুকুর, সে রবার্টকে শিকার খুঁজতে সাহায্য করে। এই দৃশ্যটা দেখলে আপনার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠবে। এত বড় একটা শহর, অথচ কথা বলার মতো কেউ নেই, শুধু একটা কুকুর ছাড়া। রবার্ট মানুষটা কিন্তু খুব ভালো মনের। সে একজন দক্ষ শার্প শুটার, হাতে সবসময় লোডেড বন্দুক থাকে, কিন্তু তবুও তার মনটা পাথর হয়ে যায়নি। একদিন শিকার করার সময় রবার্ট দেখে একদল সিংহ একটা হরিণকে ধরে খাচ্ছে। রবার্ট চাইলে গুলি করতেই পারত, কিন্তু সে তা করে না। রবার্ট ভাবে প্রকৃতির নিয়মেই ওরা খাচ্ছে, ওদেরও তো বাঁচতে হবে, তাই সে চুপচাপ সেখান থেকে সরে আসে। তবে রবার্টের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো তার হাতের ঘড়িটা। এই ঘড়িতে একটা অ্যালার্ম সেট করা থাকে, যেই অ্যালার্মটা বাজলেই রবার্টের বুকের ভেতরটা কেঁপে ওঠে। কারণ এই অ্যালার্মের মানে হলো সূর্য ডুবতে আর বেশি দেরি নেই, আর সূর্য ডোবা মানেই সেই অন্ধকারের দানব বা ডার্ক সিকারদের বেরিয়ে আসার সময়। তাই অ্যালার্ম বাজার সাথে সাথেই রবার্ট সব কাজ ফেলে ঝড়ের গতিতে বাড়ির দিকে রওনা হয়। রবার্ট যেই বাড়িতে থাকে সেটাকে সে একটা দুর্গের মতো বানিয়ে রেখেছে। ওয়াশিংটন স্কয়ার পার্কের ঠিক সামনেই তার এই বাড়ি। সন্ধ্যা হওয়ার আগেই সে বাড়ির সব দরজা জানলা লোহার ভারী শাটার দিয়ে বন্ধ করে দেয়। বাড়িতে ঢোকার সময় রবার্ট দরজার সামনে ব্লিচ বা কড়া অ্যাসিড জাতীয় লিকুইড ছড়িয়ে দেয়, যাতে ডার্ক সিকাররা তার বা কুকুর স্যামের গায়ের গন্ধ না পায়, কারণ ওই দানবগুলো গন্ধ শুকে শুকে তাদের শিকার ধরে। নিজেকে এইভাবে তালাবদ্ধ করে রাখার পরও রবার্টের প্রতি রাত কাটে এক অদ্ভুত ভয়ে। বাড়ির ভিতরে রবার্টের জীবনটা একটু অন্যরকম। সে প্রচুর টিন জাতীয় খাবার জমিয়ে রেখেছে। নিজেকে সুস্থ আর স্বাভাবিক রাখার জন্য সে রোজ ব্যায়াম করে। আর তার একটা অদ্ভুত অভ্যেসও আছে। রবার্ট পুরনো খবরের ভিডিও বা নিউজ কাস্ট চালিয়ে রাখে, যেন সে ভান করে পৃথিবীটা এখনো আগের মতোই আছে। সে গান শোনে, স্যামের সাথে অনর্গল কথা বলে, যেন স্যাম তার সব কথা বুঝতে পারছে। স্যামকে গোসল করানো, দুজনে মিলে একসাথে রাতের খাবার খাওয়া, এভাবেই কাটে তাদের নিঃসঙ্গ জীবন। কিন্তু রবার্ট যত চেষ্টাই করুক না কেন, একাকিত্ব তাকে ভিতরে ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে। রাত যতই গভীর হয়,
বাইরের রাস্তা থেকে ভেসে আসে ডার্ক সিকারদের হাড় হিম করা চিৎকার। ওই ভয়ানক শব্দ শুনলে রবার্টের মনের জোর ভেঙে যায়। সে তখন স্যামকে জড়িয়ে ধরে বাথটবের ভেতর গিয়ে শুয়ে থাকে, আর সাথে থাকে তার রাইফেল। ওই বাথটবের কোনায় গুটিসুটি মেরে শুয়ে থাকতে থাকতে রবার্টের মনে পড়ে যায় সেই অভিশপ্ত দিনটার কথা, যেই দিন সে তার সব হারিয়েছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সেই ভয়াবহ দৃশ্য। তখন সবেমাত্র ভাইরাসটা ছড়াতে শুরু করেছে। সরকার সিদ্ধান্ত নেয় নিউ ইয়র্ক বা ম্যানহাটনকে সিল করে দেওয়া হবে, যাতে ভাইরাস বাইরে ছড়িয়ে না পড়ে। চারিদিকে তখন শুধু আতঙ্ক আর বিশৃঙ্খলা। মানুষ পাগলের মতো পালাচ্ছে। রবার্ট তখন আর্মির বড় অফিসার। সে তার স্ত্রী জো, ছোট্ট মেয়ে মার্লে আর ছোট্ট পাপি স্যামকে নিয়ে হেলিপ্যাডের দিকে ছুটছে। রবার্টের উদ্দেশ্য ছিল তার পরিবারকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেওয়া, কিন্তু সে নিজে যাবে না। জো খুব রেগে গিয়েছিল। সে কিছুতেই রবার্টকে ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু রবার্ট তাকে বোঝায়, আমি একজন বিজ্ঞানী, আমাকে এখানেই থাকতে হবে। আমি এই ভাইরাসের প্রতিষেধক বা কিওর খুঁজে বের করবই, এটা আমার দায়িত্ব। এই নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়, এতটাই যে গাড়ি চালাতে গিয়ে প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। শেষমেশ কাঁদতে কাঁদতে রবার্ট তার পরিবারকে হেলিকপ্টারে তুলে দেয়। আবারও ঘটনা বর্তমানে ফিরে আসে। রবার্ট কিন্তু তার কথা রেখেছে। 3 বছর হয়ে গেছে, কিন্তু সে হাল ছাড়েনি। প্রতিদিন সকালে ব্যায়াম করার পর সে তার বেসমেন্টের ল্যাবরেটরিতে চলে যায়। স্যামের ল্যাবে ঢোকা নিষেধ, কারণ স্যাম ভাইরাসে আক্রান্ত হতে পারে। কিন্তু রবার্ট নিজে ইমিউন, অর্থাৎ তার রক্তে এমন কিছু আছে যা তাকে রক্ষা করছে। ল্যাবে সে খাঁচায় বন্দি কিছু ইঁদুরের উপর পরীক্ষা চালায়। এই ইঁদুরগুলো ভাইরাসে আক্রান্ত। রবার্ট নিজের রক্ত থেকে সিরাম বা প্রতিষেধক তৈরি করে ইঁদুরগুলোর উপর প্রয়োগ করে। দিনের পর দিন সে ব্যর্থ হয়, কিন্তু তবুও থামে না। অবশেষে একদিন সকালে রবার্ট দেখে একটা ইঁদুরের উপর তার নতুন ফর্মুলাটা কাজ করছে। ইঁদুরটা আগের চেয়েও সুস্থ হয়ে উঠেছে। রবার্টের চোখে আশার আলো জ্বলে ওঠে। কিন্তু ইঁদুর আর মানুষ তো এক নয়। এই ওষুধটা মানুষের শরীরে কাজ করবে কিনা সেটা বোঝার জন্য তার দরকার একজন আক্রান্ত মানুষ বা ডার্ক সিকার। রবার্টের দিনের বেলার রুটিনে আরেকটা অদ্ভুত পার্ট আছে। সে মাঝে মাঝে একটা ডিভিডি বা ভিডিওর দোকানে যায়। সেই দোকানটা এখন পরিত্যক্ত, কিন্তু রবার্ট সেখানে নিজের একাকিত্ব দূর করার জন্য কিছু ম্যানিকুইন বা পুতুল সাজিয়ে রেখেছে। সে ওই প্লাস্টিকের পুতুলগুলোর সাথে এমনভাবে কথা বলে যেন ওগুলো জীবন্ত মানুষ। সে ওই দোকান থেকে ডিভিডি ভাড়া নেয়, আবার ফেরতও দিয়ে আসে। সে একটা নির্দিষ্ট মেয়ে পুতুলকে হ্যালো বলে, ভান করে যেন মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। একদিন সে স্যামকে কথা দেয়, দেখিস স্যাম, একদিন আমি সাহস করে ওকে বলেই দেব। এই দৃশ্যটা দেখলে আপনার চোখে পানি এসে যাবে। মানুষ কতটা একা হলে জড় বস্তুর সাথে কথা বলে, ঠিক লাস্ট ম্যান অন আর্থ সিরিজটার মতো, তাই না? এরপর রবার্ট আর স্যাম যায় তাদের বাগানে। শহরে তো আর টাটকা শাকসবজি পাওয়া যায় না, তাই রবার্ট নিজেই ভুট্টা বা অন্যান্য শাকসবজি চাষ করে। তারা একটা ম্যাপ মেনটেন করে, কোন কোন বাড়িতে তারা খাবার খুঁজতে গেছে আর কোন কোনগুলো বাকি আছে, সব মার্ক করা থাকে। তবে একটা নিয়ম এসে চলে, অন্যের বাড়ি থেকে খাবার নিলেও দরকারি ওষুধ বা জিনিসপত্র সে অহেতুক নষ্ট করে না। আর এই খাবার খুঁজতে গিয়ে মাঝে মাঝে তাকে খুব করুণ দৃষ্টির মুখোমুখি হতে হয়। কোনো বাড়ির ভিতরে ঢুকে হয়তো দেখে বিছানায় পড়ে আছে বাড়ির মালিকরা, কিংবা ছোট্ট বাচ্চাটার ঘরটা সাজানো পড়ে আছে, কিন্তু বাচ্চাটা নেই। এসব দেখে রবার্টের মনটা বিষিয়ে ওঠে। বিকেলের দিকে রবার্ট সি পোর্টে যায়। সেখানে সে একটা রেডিও ব্রডকাস্ট সেট করে রেখেছে। প্রতিদিন দুপুরে সে রেডিওতে ঘোষণা করে, আমি রবার্ট নেভিল, আমি নিউ ইয়র্ক সিটিতে আছি। যদি কেউ আমার কথা শুনতে পান, দয়া করে সাড়া দিন। আমি প্রতিদিন দুপুরে এই সি পোর্টে অপেক্ষা করি, আপনি একা নন। এই মেসেজটা সে দিনের পর দিন, বছরের পর বছর পাঠাচ্ছে, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসে না, কেউ আসে না। অপেক্ষা করতে করতে সে মাঝে মাঝে ওখানকার একটা যুদ্ধবিমানের ডানার উপর দাঁড়িয়ে গল্ফ খেলে, ফাঁকা সমুদ্রে বল মেরে সময় কাটায়। এমনই একদিন বিকালের ঘটনা। রবার্ট আর স্যাম শিকারে বেরিয়েছিল। হঠাৎ স্যাম একটা হরিণ দেখতে পায়। হরিণটা দৌড় লাগায় আর স্যামও তার পিছু নেয়। রবার্ট বারণ করা সত্ত্বেও স্যাম শোনে না। দৌড়াতে দৌড়াতে হরিণটা একটা অন্ধকার বিল্ডিংয়ের মধ্যে ঢুকে পড়ে।
স্যামও তার পিছু পিছু ঢুকে যায়। রবার্টের বুকটা ছেদ করে ওঠে, কারণ দিনের বেলায় অন্ধকার জায়গা মানেই ডার্ক সিকারদের আস্তানা। সে স্যামকে অনেক ডাকাডাকি করে, কিন্তু স্যাম ফিরে আসে না। তাই উপায় না থাকায় রবার্টকে ওই মৃত্যুপুরীতেই ঢুকতে হয়। বিল্ডিংয়ের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। রবার্ট তার M4 রাইফেলটা শক্ত করে ধরে সাবধানে পা ফেলে। সে তার ফ্ল্যাশলাইটের আলোটা হাত দিয়ে আড়াল করে রাখে, যাতে আলোটা বেশি না ছড়িয়ে পড়ে, কারণ আলো দেখলেই ডার্ক সিকাররা জেগে উঠতে পারে। চারপাশ থেকে অদ্ভুত সব গোঙানির শব্দ ভেসে আসছে। রবার্টের হার্টবিট বেড়ে যায়, কিন্তু স্যামকে ছাড়া সে ফিরবে না। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় সে দেখে মেঝেতে রক্তের দাগ। সেই দাগ ফলো করে রবার্ট একটা ঘরে ঢোকে। হঠাৎ তার মনে হয় স্যাম বুঝি মরে পড়ে আছে, কিন্তু কাছে গিয়ে দেখে ওটা সেই হরিণটার মৃতদেহ। ডার্ক সিকাররা ওটাকে মেরেই ফেলেছে। হঠাৎ রবার্টের নজর পড়ে ঘরের এক কোণে। একদল ডার্ক সিকার গোল হয়ে দাঁড়িয়ে আছে। তারা ঘুমাচ্ছে না জেগে আছে বোঝা যাচ্ছে না, কিন্তু তাদের শরীর কাঁপছে। রবার্ট নিঃশ্বাস বন্ধ করে সেখান থেকে পেছন দিকে হাঁটতে শুরু করে, কিন্তু ফেরার পথে হঠাৎ একটা ডার্ক সিকার তার সামনে লাফিয়ে পড়ে। রবার্ট কোনো মতে গুলি চালিয়ে তাকে শেষ করে, কিন্তু গুলির শব্দে বাকিরা জেগে যায়। এবার শুরু হয় দৌড়। রবার্ট স্যামকে খুঁজে পায়। স্যাম একটা টেবিলের নিচে ভয়ে কুঁকড়ে ছিল। রবার্ট স্যামকে কোলে তুলে নিয়ে দৌড়াতে থাকে, আর তার সামনে একটা জানালা দিয়ে সে বাইরে লাফ দেয়। তার সাথে সাথে একটা ডার্ক সিকারও লাফ দেয় এবং আরেকটা রবার্টকে জাপটে ধরে। তারা তিনজনে গিয়ে পড়ে বাইরের রাস্তায়। যেহেতু বাইরে কড়া রোদ, তাই ডার্ক সিকারগুলো সাথে সাথেই জ্বলে ওঠে। সূর্যের অতি বেগুনি রশ্মি বা ইউভি লাইট ওদের চামড়া সহ্য করতে পারে না। চোখের সামনে জীবন্ত ভস্ম হয়ে যায় দানবগুলো। রবার্ট হাফ ছেড়ে বাঁচে, কিন্তু এই ঘটনার পর রবার্টের মাথায় একটা বুদ্ধি আসে। তার ল্যাব টেস্টের জন্য একটা ডার্ক সিকার দরকার, আর এখন সে জানে কোথায় তাকে ফাঁদ পাততে হবে। রবার্ট একটা ব্রিজের নিচে ফাঁদ পাতে। সে তার নিজের শরীর থেকে একটু রক্ত নিয়ে একটা কাপড়ে ছড়িয়ে দেয়। ওই রক্তের গন্ধেই ডার্ক সিকাররা পাগল হয়ে ছুটে আসবে। আর সেটাই হলো। একটা ফিমেল বা মেয়ে ডার্ক সিকার রক্তের লোভে ফাঁদে পা দেয়। সাথে সাথে একটা দড়ির ফাঁস ডার্ক সিকারটাকে আটকে ফেলে, কিন্তু ঠিক তখনই বিল্ডিংয়ের ছায়া থেকে বেরিয়ে আসে আরেকটা ডার্ক সিকার, আলফা মেল। এই আলফা মেল হলো এদের নেতা। সে প্রচণ্ড গর্জন করে উঠল। রবার্ট দেখে আলফা মেল রোদের মধ্যে একটু বেরিয়ে এসেছে। তার চামড়া পুড়ে যাচ্ছে, তবুও সে তার সঙ্গীকে বাঁচাতে চায়, কিন্তু সূর্যের তেজ সহ্য করতে না পেরে সে আবারও অন্ধকারে ফিরে গেল। এই দৃশ্যটা রবার্টকে একটু চিন্তায় ফেলে দেয় যে ওদেরও কি তাহলে মায়া মমতা আছে, নাকি শুধুই হিংস্রতা। যাই হোক, রবার্ট ওই ফিমেল ডার্ক সিকারটাকে বস্তাবন্দি করে তার ল্যাবে নিয়ে আসে। এবার শুরু হয় আসল পরীক্ষা। সে ওই মেয়েটাকে একটা বিশেষ চেয়ারে বেঁধে ফেলে। ইউভি লাইট দিয়ে চেক করে দেখে, হ্যাঁ, সে পুরোপুরি সংক্রমিত। মেয়েটার ঘাড়ে একটা প্রজাপতির ট্যাটু আঁকা আছে, সেটা রবার্ট লক্ষ্য করে। রবার্ট এবার তার নতুন তৈরি করা সিরামটা মেয়েটার শরীরে ইনজেক্ট করে। প্রথমে মনে হয় যে কাজ হচ্ছে, কিন্তু হঠাৎ মেয়েটার হার্টবিট কমে যেতে শুরু করে। সে ছটফট করতে শুরু করে। রবার্ট ভয় পেয়ে যায়। সে কি তাহলে মেয়েটাকে মেরে ফেলল? রবার্ট চটপট আরেকটা ওষুধ দিয়ে মেয়েটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে, কিন্তু সিরামটা কাজ করেনি। রবার্ট হতাশ হয়ে গেছে। সে লগবুকে রেকর্ড করে, আজকের পরীক্ষাও ব্যর্থ। রবার্ট আনমনে বসে আছে। তার মাথায় আলফা মেলের ওই ব্যবহারটাই ঘুরছে। রবার্ট ক্যামেরার সামনে বলে, ওই আলফা মেলটা রোদের মধ্যে বেরিয়ে এসেছিল। এর মানে কি ওদের ব্রেন ফাংশন বা বুদ্ধিমত্তার লোপ পেয়েছে, নাকি সামাজিক বোধ কমে গেছে? রবার্ট বিশ্বাস করে এরা মানুষ নয়, এরা শুধু এক একটা হিংস্র পশু। এদের তো কোনো অনুভূতি থাকতে পারে না। এসব ভাবতে ভাবতে রবার্টের আবারও মনে পড়ে যায় সেই ফেলে আসা দিনের কথা। ম্যানহাটন থেকে লোকজনকে বের করার জন্য জাহাজ পাঠানো হয়েছিল, কিন্তু শুধুমাত্র সুস্থ মানুষদের নেওয়া হচ্ছিল। যারা সংক্রমিত তাদের ফেলে রেখে যাওয়া হচ্ছিল। সে এক মর্মান্তিক দৃশ্য। মায়েরা বাচ্চাদের জন্য হাহাকার করছে, কিন্তু কেউ শুনছে না। মিলিটারিরা ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে রেখেছে,
আর যখন রবার্টের পরিবারের পালা আসে তখন স্ক্যানিং মেশিনে তার স্ত্রী জোকে আটকানো হয়। মেশিন সিগন্যাল দিচ্ছে জো এই ভাইরাসে আক্রান্ত। রবার্ট তখন তার পাওয়ার দেখায়। সে চিৎকার করে বলে, আমি একজন লেফটেন্যান্ট কর্নেল। মেশিন ভুল বলছে, আবার চেক করো। দ্বিতীয়বার চেক করার পর গ্রিন সিগন্যাল আসে, মানে জো সুস্থ। তখন তাদের একটা হেলিকপ্টারে তোলা হলো। বিদায়ের সময় রবার্টের মেয়ে মারলে তার বাবার হাতে একটা প্রজাপতি বানিয়ে দেখায়। ওটা ছিল তাদের বিদায়ের সংকেত। রবার্ট কাঁদতে কাঁদতে তাদের বিদায় দেয় আর স্যামকে নিজের কাছেই রেখে দেয়। স্যাম তখন ছোট্ট কুকুরছানা। মারলে বলছিল, বাবা, স্যাম তোমাকে দেখে রাখবে। রবার্টের স্বপ্ন ভেঙে যায়। সকাল হয়ে গেছে, আবার সেই একঘেয়ে রুটিন। কিন্তু রবার্ট এখনো জানে না আজ বিকেলেই তার সাজানো রুটিনটা লণ্ডভণ্ড হয়ে যেতে চলেছে। সেদিন বিকেলে রবার্ট আর স্যাম আবারও সেই ডিভিডির দোকানের সামনে দিয়েই যাচ্ছিল। হঠাৎ রবার্টের চোখ আটকে যায়। দোকানের বাইরে রাস্তার মাঝখানে একটা ম্যানিকুইন বা পুতুল দাঁড়িয়ে আছে। তার নাম ফ্রেড। রবার্ট তো এই ম্যানিকুইনগুলোর নাম রেখেছিল। রবার্ট চমকে ওঠে। সে তো ফ্রেডকে দোকানের ভেতরে রেখেছিল। ফ্রেড বাইরে এলো কি করে? রবার্টের মনে সন্দেহ জাগে। সে কি পাগল হয়ে যাচ্ছে, নাকি অন্য কেউ ফ্রেডকে এখানে এনেছে? সে ভয়ে ভয়ে ফ্রেডকে ডাকে, ফ্রেড, তুমি এখানে কি করছো? তুমি কি নিজেই এসেছ? ফ্রেড তো আর কথা বলবে না। রবার্টের মাথা গরম হয়ে যায়। সে ভাবে হয়তো সে হ্যালোসিলেশন দেখছে। নিজেকে প্রমাণ করার জন্য রবার্ট গুলি চালায়। ফ্রেডের মাথাটা উড়ে যায়, শরীরটা রাস্তায় পড়ে যায়। তার মানে রবার্ট হ্যালোসিলেট করছে না, এটা আসলেই কেউ এখানে এনেছে। কিন্তু কে আনলো? রবার্ট ছাড়া তো এই শহরে আর কেউ নেই। রবার্ট ধীর পায়ে এগিয়ে যায় পুতুলটার দিকে। তার চারপাশটা কেমন যেন থমথমে। সে ফ্রেডের ভাঙা শরীরের কাছে গিয়ে দাঁড়ায়। আর ঠিক তখনই এক কর্কশ শব্দে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। রবার্ট শূন্যে ঝুলে পড়ে। তার পা একটা দড়ির ফাঁসে আটকে গেছে। সে উল্টো ঝুলে যায়, মাথাটা ঠুকে যায় মাটির সাথে। জ্ঞান হারানোর আগ মুহূর্তে রবার্টের মাথায় আসে, এটা তো সেই ফাঁদ যেটা সে ডার্ক সিকার ধরার জন্য ব্যবহার করেছিল। তার মানে কি ডার্ক সিকাররা তার টেকনিক কপি করেছে? ওরা কি এতটাই বুদ্ধিমান? এসব ভাবতে ভাবতে সব অন্ধকার হয়ে যায়। রবার্ট মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। রবার্টের ঘড়ির অ্যালার্মটা একটানা বেজে চলেছে। বিপ 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 বিপ। এই শব্দ এখন আর অ্যালার্ম নয়, যেন রবার্টের মৃত্যুর ঘণ্টা বাজছে। রবার্টের জ্ঞান ফেরে। সে বুঝতে পারে সে কত বড় বিপদে পড়েছে। সূর্য প্রায় ডুবে গেছে। আকাশের রং লাল হয়ে আসছে। আর এই লাল আভাই বলে দিচ্ছে যে ডার্ক সিকারদের সময় শুরু হতে চলেছে। রবার্ট তার জ্যাকেটের পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে। সে ঝুলে থাকা অবস্থায় দড়িটা কাটার চেষ্টা করে, কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। দড়িটা কাটার সাথে সাথে সে ধপাস করে মাটিতে পড়ে যায়। পড়ার ইম্প্যাক্টটা এতটাই জোরে ছিল যে তার পায়ের মধ্যে হাতের ছুরিটা গেঁথে যায়। রবার্ট যন্ত্রণায় কুঁকিয়ে ওঠে। সে তার পা থেকে ছুরিটা বের করে ফেলে, কিন্তু ক্ষতটা বেশ গভীর। ছুরিটা একেবারে গেঁথে বসেছে। রবার্ট কিছুতেই দাঁড়াতে পারছে না, তাই না পেরে হামাগুড়ি দিয়ে গাড়ির দিকে এগোতে থাকে। স্যাম, তার বিশ্বস্ত কুকুর, এতক্ষণ নিচেই অপেক্ষা করছিল। সে রবার্টকে দেখে তার কাছে ছুটে আসে, কিন্তু হঠাৎ স্যামের কানটা খাড়া হয়ে যায়। সে সামনের একটা অন্ধকার বিল্ডিংয়ের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে শুরু করে। রবার্ট ঘাড় ঘুরিয়ে দেখে সেই বিল্ডিংয়ের ছায়ায় দাঁড়িয়ে আছে আলফা মেইল, সেই ডার্ক সিকারদের নেতা। কিন্তু সে একা নয়, তার সাথে আছে তিনটে ভয়ানক দেখতে কুকুর। এগুলো সাধারণ কুকুর নয়, এগুলো ভাইরাসে আক্রান্ত হয়ে মিউটেন্ট হয়ে গেছে। তাদের গায়ের চামড়া পচে গেছে, লোম নেই, দাঁতগুলো হিংস্রভাবে বেরিয়ে আছে। আলফা মেল যেন তার পোষা কুকুরগুলোকে রবার্টের উপর ঝাঁপিয়ে পড়তে বলছে। কিন্তু একটা সমস্যা আছে। বিল্ডিংয়ের সামনে রাস্তার উপর এখনো এক চিলতে সূর্যের আলো পড়ে আছে। ওই আলোটুকু পার হয়ে কুকুরগুলো আসতে পারছে না। তারা আলোর বর্ডারে এসে দাঁড়িয়ে গর্জন করছে, অপেক্ষা করছে কখন সূর্যটা পুরোপুরি ডুবে যাবে। রবার্ট এই সুযোগটুকু কাজে লাগায়। সে যন্ত্রণা সহ্য করে মাটি কামড়ে হামাগুড়ি দিয়ে গাড়ির দিকে এগোতে থাকে। গাড়িতে তার বন্দুক রাখা আছে। ওদিকে সূর্যের আলো ধীরে ধীরে সরে যাচ্ছে, আর ভাইরাসে আক্রান্ত কুকুরগুলো একটু একটু করে এগিয়ে আসছে।
দৃশ্যটা দেখলেই বুকের ভেতরটা ধক ধক করে উঠবে। অবশেষে সূর্যের আলোটুকু মিলিয়ে যায়, আর সাথে সাথে শেকল ছেঁড়া বাঘের মতো 3টে জম্বি কুকুর রবার্টের উপর ঝাঁপিয়ে পড়ে। রবার্ট তখন বন্দুক হাতে পায়নি। স্যাম, যে এতক্ষণ মালিককে পাহারা দিচ্ছিল, সে নির্ভয়ে ওই দানব কুকুরগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। একটা কুকুর স্যামকে কামড়ে ধরে। শুরু হয় এক মরণপণ লড়াই। রবার্ট কোনো মতে তার পিস্তলটা হাতে পায়। সে শুয়ে থাকা অবস্থায় গুলি চালাতে থাকে। 1, 2, 3টে সবকটা জম্বি কুকুরকে গুলি করে মেরে ফেলে। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। লড়াই থেমে যাওয়ার পর রবার্ট দেখে স্যাম মাটিতে পড়ে আছে, তার শরীর থেকে রক্ত বেরোচ্ছে। একটা জম্বি কুকুর স্যামকে কামড়ে দিয়েছে। রবার্টের পৃথিবীটা যেন ওখানেই থমকে যায়। তার নিজের পায়ে মারাত্মক জখম, কিন্তু সেটার দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে স্যামকে কোলে তুলে নেয়। তার চোখে মুখে শুধুই আতঙ্ক না, সে স্যামকে হারাতে পারবে না। সে গাড়ি চালিয়ে ঝড়ের গতিতে বাড়িতে ফিরে আসে। সোজা চলে যায় বেজমেন্টের ল্যাবে। স্যামকে টেবিলে শুইয়ে দিয়ে রবার্ট পাগলের মতো ছুটোছুটি শুরু করে। তার মনে আছে একটা ইঁদুরের উপর তার সিরাম কাজ করেছিল। সে ভাবে হয়তো এই সিরামটা স্যামকে বাঁচাতে পারবে। সে কাঁপা কাঁপা হাতে স্যামের শরীরে ওই প্রতিষেধক ইনজেক্ট করে। রবার্ট খুব চিন্তায় পড়ে যায়। সে স্যামকে বুকে জড়িয়ে ধরে বসে থাকে। সে স্যামের কানের কাছে ফিস ফিস করে কথা বলে, গান শোনায়, যেমনটা সে ছোটবেলায় মার্লেকে শোনাত। স্যাম তো তার কাছে সন্তানের মতোই, বেঁচে থাকার একমাত্র উপায়। রবার্টের মেয়ে মার্লে তো যাবার আগে বলেছিল, বাবা, স্যাম তোমার খেয়াল রাখবে। তাহলে স্যাম যদি চলে যায় রবার্টের কি হবে? রবার্ট চাইছে স্যাম যেন শান্ত থাকে, কিন্তু ভাইরাসটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। কিছুক্ষণ পরেই স্যামের শরীর কাঁপতে শুরু করে। সে হিংস্র হয়ে উঠতে থাকে। তার চোখগুলো লাল হয়ে যায়, মুখ থেকে লালা ঝরতে থাকে। যেই স্যাম রবার্টের জন্য জান দিতে পারত, সেই স্যাম এখন রবার্টকে কামড়ানোর জন্য গর্জন করে আসে। ভাইরাস তাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে। রবার্ট বুঝতে পারে আর কোনো আশা নেই, স্যাম আর ফিরে আসবে না। তার আদরের সঙ্গীটা এখন দানবে পরিণত হচ্ছে। রবার্ট চোখের পানি ধরে রাখতে পারছে না, কিন্তু তাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। সে তো তার বন্ধুকে এভাবে কষ্ট পেতে বা দানব হয়ে বেঁচে থাকতে দিতে পারে না। রবার্ট স্যামকে শক্ত করে জড়িয়ে ধরে। তার হাত চলে যায় স্যামের গলার কাছে। স্যাম ছটফট করতে থাকে, রবার্টকে কামড়াতে চায়, কিন্তু রবার্ট তাকে ছাড়ে না। সে ধীরে ধীরে চাপ দিতে থাকে যতক্ষণ না স্যামের ছটফটানি থামে। যতক্ষণ না তার হার্টবিট থেমে যায় ততক্ষণ রবার্ট তাকে বুকে জড়িয়ে ধরে রাখে। স্যাম মারা যায়, আর তার সাথে রবার্টের বেঁচে থাকার শেষ ইচ্ছেটাও যেন মরে যায়। ল্যাবের নিস্তব্ধতা রবার্টের কান্নার শব্দে বড্ড ভারী হয়ে আসে। সে স্যামের মৃতদেহ বাগানে নিয়ে যায়। সেখানে একটা কবর খুঁড়ে সে স্যামকে কবর দেয়। এই দৃশ্যটা এতই করুণ যে পাষাণ হৃদয়ও গলে যাবে। 3 বছর ধরে এই কুকুরটাই ছিল তার একমাত্র পরিবার, তার কথা বলার একমাত্র সঙ্গী। আর এখন সেও নেই। রবার্ট এখন আক্ষরিক অর্থেই সম্পূর্ণ একা। স্যামের মৃত্যুর পর রবার্টের মনের অবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। সে শোকে পাথর হয়ে যায়। তার আর কোনো ভয় নেই, কোনো সতর্কতা নেই, বেঁচে থাকার ইচ্ছে নেই। সে ল্যাব থেকে বেরিয়ে আসে, কিন্তু তার চোখের দৃষ্টি পাল্টে গেছে। সেখানে এখন আর বাঁচার আশা নেই, আছে শুধু প্রতিশোধের আগুন আর এক রাস শূন্যতা। রবার্ট শহরের সেই ডিভিডি শপের সামনে যায়, যেখানে সে ম্যানিকুইনগুলো সাজিয়ে রাখত। সেখানে সেই ফ্রেড নামের পুতুলটা এখনো পড়ে আছে। রবার্ট অন্য মেয়ে পুতুলটার সামনে গিয়ে দাঁড়ায়। সে কান্নাজড়িত কণ্ঠে পুতুলটাকে রিকোয়েস্ট করে বলে, দয়া করে আমাকে হ্যালো বলো, প্লিজ, কেউ অন্তত আমার সাথে কথা বলো। কিন্তু প্লাস্টিকের পুতুল কি আর কথা বলে? রবার্টের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে রাগে চিৎকার করে ওঠে, দোকানটা তছনছ করে ফেলে। সে এখন একেবারে বদ্ধ উন্মাদ হয়ে গেছে। সেদিন রাতে রবার্ট আর নিয়ম মেনে ঘরের দরজা বন্ধ করে না। সে তার গাড়িতে ওঠে। তার উদ্দেশ্য পরিষ্কার, সে আজ আর পালাবে না। আজ সে মারবে, নয়তো মরবে। রবার্ট গাড়ি নিয়ে সোজা ডার্ক সিকারদের ডেরার কাছে চলে যায়। রাস্তার মাঝখানে সে গাড়ি থামিয়ে অপেক্ষা করতে থাকে। অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসে শয়ে শয়ে ডার্ক সিকার। তারা রবার্টকে ঘিরে ধরে। রবার্ট এক্সিলেটরের চাপ দেয়। সে পাগলের মতো গাড়ি চালিয়ে ডার্ক সিকারদের পিষতে শুরু করে। তার মুখে তখন একটাই বুলি, আমি কোথাও যাব না, তোরা আমাকে শেষ কর,
সে একের পর এক দানবদের মেরে ফেলতে থাকে, কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি। হঠাৎ আলফা মেল বা ডার্ক সিকারদের নেতা সেখানে হাজির হয়। সে হুঙ্কার দিয়ে তার দলকে নির্দেশ দেয়। ডার্ক সিকাররা রবার্টের গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে। তারা গাড়িটা উল্টে দেয়। রবার্ট গাড়ির ভেতরে আটকা পড়ে যায়। উল্টে যাওয়া গাড়ির ভেতর থেকে সে দেখে আলফা মেল তার দিকে এগিয়ে আসছে। আলফা জানালার কাঁচ ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। রবার্টের সব আশা শেষ। সে ভাবে এটাই বুঝি শেষ। সে চোখ বন্ধ করে তার মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভেতর থেকে এক তীব্র সাদা আলো জ্বলে ওঠে। একটা গাড়ির তীব্র বেগে এসে একটা ফ্লেয়ার বা ইউভি লাইট জ্বালিয়ে দেয়। ডার্ক সিকাররা ওই আলো সহ্য করতে পারে না। তারা চিৎকার করতে করতে পিছিয়ে যায়। রবার্ট আধচেতন অবস্থায় বুঝতে পারে কেউ একজন তাকে গাড়ি থেকে বের করে আনছে। কে সে? মানুষ নাকি অন্য কিছু? সে বুঝতে পারে না। তাকে অন্য একটা গাড়িতে তোলা হয়। আবছাভাবে সে শোনে একটা নারীর কণ্ঠ তাকে জিজ্ঞাসা করছে, কোথায় নিয়ে যাব? রবার্ট বিড়বিড় করে তার বাড়ির ঠিকানা বলে দেয়, ওয়াশিংটন স্কোয়ার। তারপর সে আবারও জ্ঞান হারায়। জ্ঞান হারানোর পর রবার্ট আবারও অতীতে ফিরে যায়। স্বপ্নে সেই বিভীষিকাময় দিনটা দেখে। হেলিকপ্টারটা আকাশে ওড়ে। রবার্ট নিচে দাঁড়িয়ে দেখছে। তার স্ত্রী জো আর মেয়ে মারলে হেলিকপ্টারের ভেতরে বসে তার দিকে হাত নাড়ছে। হেলিকপ্টারটা আকাশে ওড়ে। রবার্ট নিচে দাঁড়িয়ে দেখছে। ঠিক তখনই পাশ থেকে আরেকটা নিয়ন্ত্রণহীন হেলিকপ্টার এসে সজোরে ধাক্কা মারে ওদের হেলিকপ্টারে। চোখের নিমিষে একটা বিশাল বিস্ফোরণ। আগুনের দলা পাকানো হেলিকপ্টারটা নিচে পড়ে যায়। রবার্টের চোখের সামনে তার পুরো পৃথিবী ছাই হয়ে যায়। সে চিৎকার করতে চায়, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হয় না। তার স্ত্রী আর ছোট্ট মেয়ে কেউ আর নেই। এই দুঃস্বপ্নটা রবার্টকে প্রতি রাতে তাড়া করে বেড়ায়। হঠাৎ রবার্টের ঘুম ভেঙে যায়। সে ধর্মর করে উঠে বসে। সে কোথায়? সে তার নিজের বাড়িতেই আছে। সোফায় শুয়ে আছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, টিভিতে কার্টুন চলছে। শ্রেক মুভিটা চলছে। রবার্ট অবাক হয়ে যায়। সে তো টিভি চালায়নি। তার পায়ের জখমটা ব্যান্ডেজ করা। রবার্ট উঠে দাঁড়ায়, কিন্তু শরীরটা দুর্বল। সে হামাগুড়ি দিয়ে তার রাইফেলটা হাতে তুলে নেয়। তার মনে সন্দেহ, কে আছে এই বাড়িতে? সে কিচেনের দিকে এগিয়ে যায়। সেখানে সে যা দেখে তা সে বিশ্বাস করতে পারে না। কিচেনে এক অপরিচিত মহিলা দাঁড়িয়ে আছে, রান্না করছে। আর ডাইনিং টেবিলে বসে আছে একটা ছোট্ট ছেলে। সে ব্রেকফাস্ট খাচ্ছে। রবার্টের মনে হয় সে বুঝি হ্যালোসিলেশন দেখছে। রবার্ট তার বন্দুক তাদের দিকে তাক করে জিজ্ঞাসা করে, কে তোমরা? এখানে কি করছো? মহিলাটি শান্তভাবে ঘুরে তাকায়। তার নাম অ্যানা, আর এই ছেলেটা ইথান। অ্যানা জানায় গতরাতে সে রবার্টকে বাঁচিয়েছিল। সে রবার্টের রেডিও ব্রডকাস্ট শুনেছিল এবং তাকে খুঁজতে এসেছিল। রবার্ট বন্দুক নামিয়ে রাখে, কিন্তু তার চিন্তা কাটে না। 3 বছর পর সে মানুষের মুখ দেখছে। সে বিশ্বাসই করতে পারছে না যে পৃথিবীতে সে ছাড়া আরও মানুষ বেঁচে আছে। অ্যানা রবার্টকে খেতে দেয়। খেতে খেতে তারা কথা বলে। অ্যানা জানায় তার গল্প। সে ম্যারিল্যান্ড থেকে এসেছে। রেড ক্রসের একটা জাহাজে করে তারা ওখান থেকে পালিয়েছিল, কিন্তু তাদের দলের মধ্যে সবাই মারা গেছে। শুধু সে আর ইথান বেঁচে আছে। অ্যানার একটা অদ্ভুত বিশ্বাস আছে। সে বলে ভারমন্ট শহরের পাহাড়ে নাকি এক সার্ভাইভারদের কলোনি বা নিরাপদ আশ্রয়স্থল আছে, যেখানে ভাইরাস পৌঁছাতে পারেনি, কারণ জায়গাটা খুব ঠান্ডা। অ্যানা সেখানে যাওয়ার পথেই নিউ ইয়র্ক থেমেছে রবার্টকে উদ্ধার করতে। রবার্ট এই কথা শুনে বিশ্বাসই করে না। সে রেগে যেয়ে বলে, কোনো কলোনি নেই, সব শেষ হয়ে গেছে, সবাই মারা গেছে, তুমি যা শুনেছ সব মিথ্যে। রবার্টের এই চিৎকার করে কথা শুনে ইথান ভয় পেয়ে যায়। রবার্ট নিজেকে সামলায়। সে ইথানের সাথে একটু ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে। সে শ্রেক মুভির কিছু একটা ডায়লগ বলে ইথানকে হাসানোর চেষ্টা করে। রবার্ট বলে, জানো, ওগ্রাদের পেঁয়াজের মতো লেয়ার থাকে। এটা আসলে রবার্টের নিজেরই অবস্থা। বাইরে থেকে সে অনেক কঠোর, কিন্তু ভেতরে অনেক স্তরের কষ্ট জমে আছে। রবার্ট অ্যানাকে তার ল্যাবে নিয়ে যায়। অ্যানা ল্যাবে এসে ফিমেল ডার্ক সিকারকে দেখে অবাক হয়ে যায়। অ্যানা রবার্টকে বলে এই ডার্ক সিকারটাকে বরফের মধ্যে রাখতে, কারণ ঠান্ডায় এই ভাইরাস বেশি একটা কাজ করতে পারে না। রবার্ট অ্যানার কথা মতো তাকে বরফের মধ্যেই রেখেছে, যেন ডার্ক সিকারের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। অ্যানা ল্যাবে আরও অনেক ডার্ক সিকারের ছবি দেখে।
সে রবার্টকে জিজ্ঞাসা করে, এরা কি মারা গেছে? রবার্ট বলে, হ্যাঁ, মারা গেছে। দিন গড়িয়ে সন্ধ্যা হয়। রবার্ট তার অভ্যেসের মতো বাড়ির সব জানালা দরজা সিল করে দেয়। কিন্তু একটা বড় ভুল হয়ে গেছে, যা তারা কেউ খেয়াল করেনি। গতরাতে যখন অ্যানা রবার্টকে উদ্ধার করে এনেছিল, তখন ভোরের আলো ফোটার আগেই তারা তাড়াহুড়ো করে এসেছিল। তারা এটা খেয়াল করেনি যে ডার্ক সিকাররা তাদের পিছু নিয়েছিল কিনা, অথবা রবার্টের গায়ের গন্ধ শুকে শুকে তারা বাড়ি পর্যন্ত চলে এসেছিল কিনা। রাতে অ্যানা আবারও রবার্টকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, আমাদের সাথে চলো, ভারমন্টে নিশ্চয়ই কোনো আশা আছে। ঈশ্বর আমাকে পথ দেখিয়েছেন। রবার্ট এবার ফেটে পড়ে। সে চিৎকার করে বলে, ঈশ্বর? তুমি ঈশ্বরের কথা বলছো? কোথায় ছিল তোমার ঈশ্বর যখন আমার স্ত্রী আর সন্তান মারা গেল? কোথায় ছিল ঈশ্বর যখন পুরো পৃথিবী নরক হয়ে গেল? কোনো ঈশ্বর নেই, আমরা একা। তাদের এই তর্কের মাঝেই হঠাৎ বাইরে বিকট গর্জনের শব্দে বাড়ি কেঁপে ওঠে। রবার্ট জানালার ফোকর দিয়ে উকি দেয়। তার রক্ত হিম হয়ে যায়। বাড়ির সামনের রাস্তায় শয়ে শয়ে ডার্ক সিকার দাঁড়িয়ে আছে, আর তাদের সামনেই দাঁড়িয়ে আছে সেই আলফা মেইল। সে সোজা রবার্টের বাড়ির দিকেই তাকিয়ে আছে। তার চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। রবার্ট বুঝতে পারে গতরাতে তার অসাবধানতার কারণে ডার্ক সিকাররা তার গোপন আস্তানা চিনে ফেলেছে। তারা রক্তের গন্ধ ধরে এখানে চলে এসেছে। পরিস্থিতি এখন হাতের বাইরে। জানালার ফাঁক দিয়ে রবার্ট দেখতে পায় পুরো রাস্তায় ডার্ক সিকার গিজগিজ করছে। তাদের লাল চোখগুলো অন্ধকারে আগুনের মতো জ্বলছে। আলফা মেল একটা হুঙ্কার দেয়, আর সাথে সাথে শুরু হয় আক্রমণ। ডার্ক সিকাররা বাড়ির দেওয়াল বেয়ে জানালা দিয়ে ঢোকার চেষ্টা করে। রবার্টের কাছে এখন একটাই রাস্তা খোলা আছে, তার ডিফেন্স সিস্টেম। সে দৌড়ে গিয়ে মেন সুইচ বোর্ডের কাছে যায়। প্রথমে সে ফ্লাড লাইটগুলো অন করে দেয়। তীব্র আলো পড়ায় পুরো এলাকা দিনের মতো ফর্সা হয়ে যায়। আলো সহ্য করতে না পেরে সামনের সারির ডার্ক সিকাররা ছিটকে পড়ে। তাদের চামড়া ধোয়ার মতো জ্বলতে থাকে, কিন্তু পিছনের দল থেমে থাকে না। ওরা আলোর তোয়াক্কা না করেই সামনের দিকে এগোতে থাকে। রবার্ট বুঝতে পারে আলো দিয়ে বেশিক্ষণ ওদের আটকে রাখতে পারবে না। সে এবার তার চূড়ান্ত অস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। সে বাড়ির চারপাশের মাটির নিচে এক শক্তিশালী বিস্ফোরক বা মাইন পুঁতে রেখেছিল। রবার্ট ডিটেনেটর বা রিমোটটা হাতে নেয় এবং বোতাম চাপ দেয়। মুহূর্তের মধ্যেই প্রচণ্ড এক বিস্ফোরণে চারপাশ কেঁপে ওঠে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় ডার্ক সিকারদের প্রথম দলটাকে। ছিন্ন ভিন্ন হয়ে যায় তাদের শরীর। মাটির ডলা আর কংক্রিটের টুকরো বৃষ্টির মতো ঝরতে থাকে। কিছুক্ষণের জন্য মনে হয় রবার্ট জিতে গেছে, কিন্তু ধোঁয়া সরতেই দেখা যায় আরও শত শত ডার্ক সিকার সেই আগুন ডিঙ্গিয়ে ধেয়ে আসছে। ওদের সংখ্যা এত বেশি যে রবার্টের কোনো ফাঁদই আর কাজে আসছে না। অ্যানা আর ইথান ভয়ে সিটিয়ে আছে। রবার্ট অ্যানাকে ইথানকে নিয়ে নিরাপদ জায়গায় লুকাতে বলে। ঠিক তখনই বাড়ির ছাদ থেকে বিকট শব্দে কিছু একটা ভেঙে পড়ে। ডার্ক সিকাররা ছাদ ফুটো করে ঘরের ভেতর ঢুকে পড়েছে। রবার্ট বন্দুক হাতে দৌড়ে যায় উপরতলায়। সিঁড়ির মুখে আসতেই সে মুখোমুখি হয় সাক্ষাৎ মৃত্যুর। আলফা মেল স্বয়ং বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। দুজনে চোখাচোখি হয়। আলফার চোখে শুধু প্রতিশোধের আগুন। সে এক লাফে রবার্টের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক যুদ্ধ। রবার্ট একজন প্রশিক্ষিত সৈনিক হতে পারে, কিন্তু আলফা মেল তো কোনো সাধারণ মানুষ নয়। ভাইরাসের আক্রমণের কারণে তার শক্তি মানুষের চেয়ে বহুগুণ বেশি। রবার্ট হাতের কাছে একটা স্ক্রুড্রাইভার পায়। সেটা দিয়ে সে আলফা মেলের পায়ে আঘাত করার চেষ্টা করে, কিন্তু আলফা যেন ব্যথাই বুঝতে পারে না। সে রবার্টকে খড়কুটোর মতো ছুঁড়ে মারে। রবার্টের হাত থেকে বন্দুক ছিটকে যায়। আলফা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, যেন সে খেলা করছে শিকারের সাথে। রবার্ট বুঝতে পারে তার গায়ের জোরে সে পারবে না, তাকে বুদ্ধি খাটাতে হবে। রবার্টের মনে পড়ে যায় দরজার পাশে রাখা আমব্রেলা স্ট্যান্ড বা ছাতা রাখার ঝুড়িতে সে একটা বাড়তি পিস্তল রেখেছিল। সে হামাগুড়ি দিয়ে সেদিকে এগোয়। আলফা যখন চূড়ান্ত আঘাত হানার জন্য লাফ দেয়, ঠিক তখন রবার্ট পিস্তলটা বের করে গুলি চালায়। কিন্তু সে আলফাকে লক্ষ্য করে গুলি করে না।
সে গুলি করে আলফার পিছনে থাকা একটা গ্যাসের ক্যানিস্টারে। মুহূর্তের মধ্যেই সিলিন্ডার ব্লাস্ট করে। আগুনের গোলা আলফাকে গ্রাস করে নেয়। আলফা আগুন থেকে বাঁচতে বাধ্য হয়ে জানালা দিয়ে বাইরে লাফ দেয়। রবার্ট কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায়। সে জানে এটা সাময়িক বিরতি মাত্র। সে দৌড়ে অ্যানা আর ইথানকে খুঁজতে যায়। একটা ঘরে ঢুকে দেখে তারা দুজনে একটা সোফার নিচে লুকিয়ে আছে। ঠিক সেই সময় ছাদ ভেঙে আরো একটা ডার্ক সিকার ঘরে এসে ঢুকে পড়ে। ওটা ইথানকে আক্রমণ করতেই যাচ্ছিল। রবার্ট টেবিলের উপর থেকে আরেকটা বন্দুক তুলে নিয়ে চোখের পলকে ওটার মাথায় গুলি করে। কিন্তু বিপদ কাটে না। বাইরে থেকে আবারও আলফার গর্জন শোনা যায়। সে ফিরে এসেছে, আর এবার একা নয়, পুরো দলবল নিয়ে সে বাড়িটা ঘিরে ফেলেছে। রবার্ট চিৎকার করে বলে, ল্যাবে চলো জলদি। তারা তিনজনে দৌড়ে বেসমেন্টের দিকে যায়। বেসমেন্টের দরজা মোটা স্টিলের তৈরি। রবার্ট কোনো মতে তাদের ভিতরে ঢুকিয়ে দরজা লক করে দেয়। তারা এখন ল্যাবের ভেতরে নিরাপদ, কিন্তু কতক্ষণের জন্য? ওপর থেকে ধূপধাপ শব্দ আসছে। ডার্ক সিকাররা বাড়ির ভেতরটা তছনছ করছে আর ল্যাবের পথ খুঁজছে। রবার্ট আর অ্যানা ল্যাবের মনিটরগুলোর দিকে তাকায়। সেখানে এক অবিশ্বাস্য দৃশ্য অপেক্ষা করছিল তাদের জন্য। সেই ফিমেল ডার্ক সিকার যাকে রবার্ট গতদিন ধরে এনেছিল, যার উপর সিরাম প্রয়োগ করেছিল, তার ভাইটাল সাইন বা শারীরিক তাপমাত্রা মনিটরে দেখা যাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো মেয়েটা সুস্থ হয়ে উঠছে। তার গায়ে তাপমাত্রা কমছে, হার্ট রেট স্বাভাবিক হচ্ছে। রবার্ট এতদিন ধরে যা চাইছিল, আজ এই মৃত্যুর মুখে দাঁড়িয়ে সেটা সফল হয়েছে। সিরাম কাজ করেছে। বরফের উপর রাখার ফলে তার শরীরের তাপমাত্রা কমে যাওয়ায় ওষুধটা কাজ করতে পেরেছে। রবার্ট অ্যানার দিকে তাকিয়ে বলে, আমরা সফল হয়েছি। ও ভালো হয়ে উঠেছে, কিন্তু ভাগ্য তাদের সহায় নয়। ঠিক সেই সময় ল্যাবের ছাদের ভেন্টিলেশন বা বাতাস চলাচলের রাস্তা দিয়ে ডার্ক সিকার ঢুকতে শুরু করে। রবার্ট দ্রুত অ্যানা এবং ইথানকে নিয়ে ল্যাবের শেষ প্রান্তে চলে যায়, যেখানে একটা শক্ত বুলেট প্রুফ কাচের চেম্বার আছে। তারা কাচের ওপাশের দরজায় ঢুকে দরজা বন্ধ করে দেয়। তখন ডার্ক সিকারদের দল, আর তাদের মাঝখানে থাকে শুধু ওই স্বচ্ছ কাচের দেওয়াল। কিছুক্ষণের মধ্যেই আলফা মেল ল্যাবে ঢুকে পড়ে। তার পিছনে আরো অনেক ডার্ক সিকার। তারা কাচের ওপরে আছড়ে পড়ে, কিন্তু কাচ ভাঙতে পারে না। রবার্ট ভেতর থেকে চিৎকার করে আলফাকে বোঝানোর চেষ্টা করে যে, শোনো, আমি ওকে বাঁচাতে পারি, ও ভালো হয়ে যাচ্ছে, আমাকে একটু সময় দাও। কিন্তু আলফা কি আর মানুষের ভাষা বোঝে? সে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। সে তার সর্বশক্তি দিয়ে কাচের উপর আঘাত করতে থাকে। আলফার হাতে একটা বড় লোহার রড বা হাতুড়ি জাতীয় কিছু ছিল। সেটা দিয়ে সে কাচের ফাটল ধরিয়ে দেয়। রবার্ট বুঝতে পারে কাজ বেশিক্ষণ টিকবে না। সে অ্যানার দিকে তাকায়। তার মাথায় একটা প্ল্যান আসে। হয়তো নিজেকে স্যাক্রিফাইস করে অ্যানা আর ইথানকে কিওর সহ বের করে দিতে হবে। কিন্তু ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে। আলফা মেইল হঠাৎ কাচ ভাঙা থামিয়ে দেয়। সে কাচের ফাটল ধরা অংশে তার হাতের তালু রাখে। তারপর রক্ত দিয়ে কাচের উপর একটা ছবি আঁকার চেষ্টা করে। রবার্ট অবাক হয়ে দেখে আলফা কাচের উপর একটা প্রজাপতির ছবি এঁকেছে। রবার্ট পাথর হয়ে যায়। প্রজাপতি? সে ফিরে তাকায় স্ট্রেচারে শুয়ে থাকা সেই ফিমেল ডার্ক সিকারের দিকে। মেয়েটার ঘাড়ে একটা প্রজাপতির ট্যাটু ছিল। তারপর তার মনে পড়ে যায় তার মেয়ে মার্লের কথা, যে বিদায়ের সময় তাকে হাত দিয়ে প্রজাপতি বানিয়ে দেখিয়েছিল। রবার্টের মাথা ঘুলিয়ে যায়। সে এতদিন ভাবত ডার্ক সিকার হলো অনুভূতিহীন দানব, যাদের কোনো বুদ্ধি বা আবেগ নেই। কিন্তু আজ এই কাচের ওপাশে দাঁড়িয়ে আলফার চোখের দিকে তাকিয়ে সে এক নতুন সত্য উপলব্ধি করে। আলফা মেল রবার্টকে মারতে আসেনি, সে এসেছে তার সঙ্গীকে বাঁচাতে। ওই ফিমেল ডার্ক সিকারটি হয়তো তার স্ত্রী বা প্রেমিকা। রবার্ট বুঝতে পারে এই ডার্ক সিকারদেরও সমাজ আছে, ভালোবাসা আছে, পরিবার আছে। তারা একে অপরের জন্য জান দিতেও প্রস্তুত। রবার্ট এতদিন ধরে যা করেছে, ওদের ধরে এনেছে, ল্যাবে পরীক্ষা করেছে, মেরে ফেলেছে। ওদের চোখে রবার্টই হলো আসল দানব বা ভিলেন। রবার্ট দিনের বেলায় ওদের ডেরায় গিয়ে ওদের ঘুম থেকে তুলে আনত, আর ওরা সব সময় রবার্টের ভয়ে থাকত। আলফা এখন যা করেছে সেটা কোনো দানবের কাজ নয়, সেটা একজন প্রেমিকের কাজ, যে তার ভালোবাসাকে বাঁচাতে এসেছে। এই উপলব্ধি রবার্টকে মানসিকভাবে গুড়িয়ে দেয়।
সে এত বছর ধরে নিজেকে নায়ক ভেবেছে সে পৃথিবীকে বাঁচাবে, কিন্তু আজ সে বুঝতে পারে পৃথিবীটা বদলে গেছে। এই নতুন পৃথিবীতে ওরাই সংখ্যাগরিষ্ঠ, ওরাই এখনকার প্রজাতি, আর রবার্ট হলো এক বিলুপ্তপ্রায় প্রজাতির শেষ প্রতিনিধি, যে কিনা ওদের কাছে আতঙ্কের নাম। রবার্ট ধীরে ধীরে তার হাতের বন্দুক নামিয়ে রাখে। সে অ্যানাকে বলে ওরা ওকে চায়। অ্যানা অবাক হয়ে যায়। সে বাধা দেওয়ার চেষ্টা করে, তুমি করছোটা কি? ওরা আমাদের মেরে ফেলবে। কিন্তু রবার্ট শোনে না। সে স্ট্রেচারের কাছে যায়, ফিমেল ডার্ক সিকারটার শরীর থেকে সব নল মনিটর সব খুলে দেয়। তারপর সে একটা সিরিঞ্জ নিয়ে মেয়েটার শরীরে একটা অ্যান্টিডোট বা রিভার্সাল ড্রাগ পুশ করে, যাতে তার তাড়াতাড়ি জ্ঞান আসে। রবার্ট ধীর পায়ে কাচের দরজার দিকে এগোয়। বাইরে আলফা মেল অপেক্ষা করছে। রবার্ট কাচের দরজা খুলে দেয়। অ্যানা ভয়ে ইথানকে জড়িয়ে ধরে পিছনের দিকে থাকে। রবার্ট স্ট্রেচারটা ঠেলে বাইরে বের করে দেয়। আলফা মেল ধীরে ধীরে এগিয়ে আসে। সে রবার্টের দিকে একবার তাকায়, তারপর মেয়েটার দিকে ঝুঁকে পড়ে। মেয়েটা চোখ মেলে তাকায়। আলফা পরম মমতায় মেয়েটার কপালে নিজের কপাল ঠেকায়, তাকে আদর করে। এটা কোনো হিংস্র পশুর আচরণ নয়, এটা ভালোবাসা। আলফা মেয়েটাকে কোলে তুলে নেয়। তারপর সে ঘুরে দাঁড়ায় রবার্টের দিকে। রবার্ট ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। সে আলফার চোখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি। আলফা নিচু স্বরে গর্জন করে, এটা আক্রমণের গর্জন নয়, এটা একটা সতর্ক বার্তা, আমাদের আর বিরক্ত করো না। আলফা তার সঙ্গীকে নিয়ে দলবল সমেত ল্যাব থেকে বেরিয়ে যায়। রবার্ট, অ্যানা আর ইথান অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। ডার্ক সিকাররা চলে যায় আর রবার্ট হাঁটু গেড়ে বসে পড়ে। তার এতদিনের বিশ্বাস, তার এত লড়াই, সব যেন এক মুহূর্তে অর্থহীন আবার নতুন অর্থপূর্ণ হয়ে উঠল। রাত কাটে, ভোরের আলো ফোটে নিউ ইয়র্কের আকাশে। রবার্ট, অ্যানা আর ইথান তাদের জিনিসপত্র গুছিয়ে গাড়িতে ওঠে। রবার্ট তার ল্যাব, তার বাড়ি আর এতদিনের স্মৃতি সবকিছু ফেলে আসে। সে বুঝতে পারে এই শহরটা আর মানুষের নয়, এটা এখন ডার্ক সিকারদের রাজত্ব, আর তারা তাদের মতো করে বেঁচে থাকতে শিখেছে। রবার্ট এখন আর সেই লিজেন্ড নয় যে জম্বি মারে, বরং সেই মিথ হয়ে থাকবে ডার্ক সিকারদের গল্পে, যে দিনের আলোয় এসে তাদের ধরে নিয়ে যেত। গাড়িটা ছুটে চলে জনমানবহীন রাস্তা দিয়ে। তারা চলেছে ভারমন্টের পথে, যেখানে হয়তো মানুষের একটা কলোনি আছে। যাওয়ার সময় অ্যানা গাড়ির রেডিওতে একটা নতুন বার্তা রেকর্ড করে ব্রডকাস্ট করতে থাকে। সে বলে, যদি কেউ আমার কথা শুনতে পান, আপনারা একা নন, উত্তরে কলোনি আছে, আমরা সেখানেই যাচ্ছি, আশা ছাড়বেন না। গাড়িটা যখন ওয়াশিংটন ব্রিজ পার হয়ে দিগন্তের দিকে মিলিয়ে যায়, তখন আমাদের মনে এক অদ্ভুত প্রশান্তি আর বিষাদ কাজ করে। রবার্ট হয়তো কিওরটাকে সাথেই নিয়ে গেছে, কিন্তু সে সাথে করে নিয়ে যাচ্ছে এক বিশাল শিক্ষা। বেঁচে থাকার অধিকার সবারই আছে, সে মানুষ হোক কিংবা মিউটেন্ট। আর মাঝে মাঝে শত্রুকেও বুঝতে পারাটাই হলো সবচেয়ে বড় জিতে যাওয়া। এটাই ছিল আজকের এক অসাধারণ জম্বি মুভির গল্প। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।